আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আমরা প্রথমেই দেখে নেই আজকের এই ভিডিওটিতে কি থাকবে। আজকের এই ভিডিওটিতে আমরা এসএসডব্লিউ কনস্ট্রাকশন ভিসার A to Z সম্পূর্ণ গাইডলাইন আলোচনা করব। এখানে কেমন কাজ হবে, বেতন কেমন হবে, ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হবে, সেগুলো সব নিয়ে এখানে আলোচনা করব। আমাদের অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটিও আমরা 3টা স্টেপে ভাগ করে চালাতে থাকব। প্রথমে আমরা দেখব জাপানে এসএসডব্লিউ ভিসায় কনস্ট্রাকশন কাজ কেমন হবে, কেমন করে প্রিপারেশন নিতে হবে। তারপরে আমরা দেখব এসএসডব্লিউ-2তে কেমন করে যাবেন, অন্য কোনো সুযোগ আছে কি। তারপরে আমরা দেখব আমাদের কি কি বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আপনারা জানেন আমার চ্যানেলটিতে আমি এসএসডব্লিউ নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। এই ভিডিওটিতে আপনারা জাপানে এসএসডব্লিউ ভিসা সম্পর্কে একেবারে খুঁটিনাটি সব জানতে পারবেন। এই ভিডিওটিতে আপনারা জাপানে কেয়ার গিভার এসএসডব্লিউ ভিসায় কীভাবে কেয়ার গিভার হিসাবে আসবেন সে সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। এই ভিডিওটিতে আপনারা এসএসডব্লিউতে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, আমাকে মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তার উত্তরগুলো আমি এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওটিতে জাপানে আপনি কিভাবে একজন লাইসেন্সড কেয়ার গিভার হতে পারেন। এখানে আপনি এসএসডব্লিউ-1 থেকে আপনারা জানেন এসএসডব্লিউ-2তে যাওয়া যায় না কেয়ার গিভার হিসাবে, সেই ক্ষেত্রে অন্য একটা পরীক্ষা দিয়ে আপনাকে জাপানে লাইসেন্সড কেয়ার গিভার হতে হয়, সেই সম্পর্কে এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমি এসএসডব্লিউ-1 থেকে এসএসডব্লিউ-2তে যাওয়ার খুঁটিনাটি আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমি এসএসডব্লিউ বাংলাদেশি মেয়েদের জন্য কেমন কাজের সুযোগ থাকতে পারে সেই সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমরা জাপান কৃষি ভিসা মানে এসএসডব্লিউর আন্ডারে কৃষি যে আছে, কৃষি যে এগ্রিকালচার সেক্টরটা আছে সেইটা নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। আমাদের ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা খুশির সংবাদ দিতে চাই এবং একটা ফ্রি বোনাস ইনফরমেশন দিতে চাই। আপনারা জানেন যে আমি আপনাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করছি যেখানে সব ধরনের ইনফরমেশন পাবেন আপনারা জাপান সম্পর্কিত। এইটা হলো আমার ওয়েবসাইট। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে ভিজিট করেছেন, যারা করেননি তাদের ওয়েলকাম থাকলো ওয়েবসাইটটিতে। এবং ওয়েবসাইটটিতে আমরা এইখানে জাপান সম্পর্কে বিভিন্ন ধরনের পোস্ট দিব, জাপানের কাজ সম্পর্কে পোস্ট দিব, এবং এইখানে এডুকেশন আছে, পার্সোনাল ফাইন্যান্স আছে, মোটিভেশন আছে। তা আমরা আজকে একটু যদি আমাদের এইখানে এডুকেশন ট্যাবটাতে যাই, তারপরে আমরা যদি এখানে জেএলপিটি N5 এবং N4, আপনাদের কিন্তু আমি ইতিমধ্যেই আমার ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিভাবে, কমপ্লিটলি ফ্রিভাবে N5 এবং N4-এর আপনার পড়াশোনা শেখানো শুরু করেছি। তো আমি যদি এই N5 ট্যাবটা ক্লিক করি তাহলে আমরা এখানে আসব। আপনি দেখতে পারবেন যে এখানে আমি অলরেডি কিন্তু অনেক কন্টেন্টস দিয়ে ফেলেছি। হিরাগানা, কাতাকানা, কাঞ্জি, জেএলপিটি কীভাবে পড়বেন, ওয়ার্ড কীভাবে প্র্যাকটিস করবেন, সেন্টেন্স কীভাবে প্র্যাকটিস করবেন, গ্রামার কীভাবে প্র্যাকটিস করবেন, বিভিন্ন জিনিস এখানে আমি অলরেডি দিয়েছি। তো এইখানে যেটা আপনাদের সবচেয়ে কাজে লাগবে, আমি সেটা যদি যাই, এখানে আমি যদি হিরাগানা ট্যাবটা ওপেন করি, আপনারা দেখতে পারবেন এইখানে আমরা হিরাগানাতে আসছি। তো এইখানে আপনারা যারা ঢাকাতে জাপানিজ ভাষা শিখেন তাদের উচ্চারণটা কিন্তু অতটা জেনুইন হয় না। এই জন্য আমি বাংলাতে আপনি দেখেন হিরাগানার পাশে জাপানিজের আসল উচ্চারণটা লিখে দিয়েছি, এবং আমি আরও বড় করে যেন আপনাদের দেখতে সুবিধা হয় সেইভাবে কত বড় বড় করে লিখেছি দেখেন, যাতে আপনাদের সুবিধা হয়। এবং আমি আবার যদি একটু ওয়েবসাইটটাতে ব্যাক করি, তারপরে যদি কাঞ্জি ফ্ল্যাশ বুক এই জায়গাটা ক্লিক করি, আপনারা দেখবেন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। এইখানে আমি জেএলপিটি N5-এর জন্য 11টা কাঞ্জি বুক তৈরি করেছি এরকম ফ্ল্যাশ স্টাইলে। এটা খুব আধুনিক একটা শেখার স্টাইল। তে আপনারা এই বইগুলা ক্লিক করলে আপনারা দেখেন বইটা এখন একটু লোড হচ্ছে। লোড হওয়ার পরে আপনি এইখান থেকে এইভাবে কাঞ্জি একটা বইয়ের মতো করেই শিখতে পারবেন। আপনি এখানে ক্লিক করলে এইখানে দেখেন কাঞ্জি আছে, কাঞ্জির মানে আছে, কাঞ্জির রিলেটেড সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে।
এবং এখানে আপনি অনেক অপশন পাবেন, এই জিনিসটাকে আরও বড় করতে পারবেন। তারপরে আপনি কিভাবে দেখতে চান এখান থেকে ক্লিক করে আপনি এগুলা দেখে নিতে পারবেন। তো এইভাবেই আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের বিভিন্ন জিনিস হেল্প করার চেষ্টা করতেছি। তা আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। এইখানে আপনি অনেক কিছু পাবেন অলরেডি, এবং আমি প্রতিদিনই কিছু না কিছু এখানে আপলোড করতেছি। চলুন এবার আমরা আমাদের মূল ভিডিওতে আবার ফিরে যাই। আমরা প্রথমেই দেখব SSW ভিসা কি এর সংক্ষিপ্ত রিভিউ। আমার ভিডিওতে যেহেতু 7টা ভিডিও অলরেডি আছে, আমি এটা ডিটেলস বলবো না অতটা। SSW স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার আপনার জাপান সরকারের একটি কাজের ভিসা, যেখানে বিদেশি কর্মীরা 16টা সেক্টরে কাজ করতে আসতে পারে। এবং এর 2টি ধাপ আছে। একটা SSW1, এটা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জাপানে কাজের অনুমতি পাওয়া যায়, এবং SSW2 যেটার কোনো সময়সীমা নেই, তবে SSW1 থেকে SSW2তে আসতে গেলে আপনাকে কিছু পরীক্ষায় পাশ করে আসতে হবে। এখানে আমরা দেখতে চাচ্ছি জাপানে কনস্ট্রাকশন সেক্টরের গুরুত্ব ও প্রেক্ষাপট। জাপানের সামগ্রীর অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো কনস্ট্রাকশন সেক্টর। এটা যে কোনো দেশেই আপনারা জানেন। দেশের অবকাঠামোর উন্নয়ন, নগরায়ন, পরিবহন ব্যবস্থা, ভূমিকম্প প্রতিরোধক ভবন নির্মাণ সব কিছুই আপনার এই কনস্ট্রাকশন সেক্টরের সাথে জড়িত। তো এখানে আমরা যদি একটু দেখি কেনই নির্মাণ খাতটা এত গুরুত্বপূর্ণ। আপনার বৃদ্ধিপ্রাপ্ত পরিকাঠামোর চাহিদা, আপনার যে ইনফ্রাস্ট্রাকচারগুলোর যে দরকার আছে তার জন্য কিন্তু এর চাহিদাটা অনেক বেশি। এবং দ্বিতীয় পয়েন্টে আমরা দেখতে পারতেছি বয়সভিত্তিক শ্রম সংকট। আপনারা জানেন জাপানে বয়স্ক লোকের সংখ্যা বেশি, যার ফলে এখানে আপনার দেখেন প্রায় 30% শ্রমিকের বয়স 55-এর উপরে। সুতরাং তারা চাচ্ছে ইয়াং মানুষ, কারণ কনস্ট্রাকশনের কাজটা একটু ভারী, এখানে আপনার ইয়াং শ্রমিকের দরকার। তাই জন্যে এরা এতটা বিদেশিদের উপরে ঝুঁকে পড়েছে। এবং আপনারা জানেন অলিম্পিক শেষ হয়েছে জাপানে, তারপরেও কিন্তু কনস্ট্রাকশন সেক্টরের আপনার কর্মীদের আপনার ডিমান্ড কমেনি। এবং আপনার জাপান গভর্নমেন্ট বিদেশি কর্মীর উপর নির্ভরতা দিন দিন বাড়িয়েই চলেছে, এবং তারা অনেকভাবে ভিসা প্রসেসটা অনেকটা সহজ করে দিয়েছে SSWর মাধ্যমে, যাতে করে আপনার সহজেই বিদেশি কর্মীরা এই SSW কনস্ট্রাকশন সেক্টরে এসে কাজ করতে পারে। এখন আমরা দেখব যে কনস্ট্রাকশন সেক্টরে প্রধান যে 3টা ক্যাটাগরি আছে সেগুলো কি কি। আমাদের প্রথম ক্যাটাগরিটাই হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে বিল্ডিং আপনার সেক্টরটা, তারপরে আছে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট। আমাদের এই কনস্ট্রাকশনের আন্ডারে মূলত এই মেইন তিনটি ভাগে বিভক্ত। চলেন এবার আমরা দেখি যে এই কনস্ট্রাকশন সেক্টর আন্ডারে যে 3টা মেইন বিভাগ আমরা দেখে আসলাম তাদের কাজগুলা কেমন হয়। তা আমরা যদি প্রথমেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ দেখি, এখানে কি ধরনের কাজ করতে হয় সেটা আমরা যদি দেখতে চাই, ধরেন ভূমি সমতলকরণ, তারপরে বড় বড় ভবন তৈরি বা রাস্তা নির্মাণের আগে মাটি কাটা ও সমান করার কাজ, তারপরে খনন কাজ, রাস্তা নির্মাণ কাজ, বাঁধ বা প্রতিরক্ষা প্রাচীর তৈরি করা, কাঠামোগত স্টিল বা ফাউন্ডেশন বসানো। তো এই কাজগুলো কিন্তু আপনার একটু হেভি কাজ হবে, কাজগুলো একটু হেভি হবে। এবং আমি যেটুকু জানি জাপান যেহেতু একটা উন্নত দেশ, এরা কিন্তু বেশিরভাগ কাজ মেশিন দ্বারা করে। সুতরাং আপনি যে মনে করতেছেন এই সবগুলা কাজ আপনাকে কোদাল শাপল দিয়ে হাত দিয়ে করতে হবে, তা না। এই দেশটা প্রচণ্ড অটোমেটেড, বেশিরভাগ কাজই আপনাকে মেশিন দিয়ে করতে হবে। তো এইখানে আপনার যেটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, আপনার প্রায় সব কাজগুলোই যেহেতু বাইরে, আপনাকে রোদ ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে এই কাজগুলো করতে হবে, এরকম একটা মন মানসিকতা আপনার থাকতে হবে। এবার আমরা দেখব বিল্ডিং ওয়ার্ক সম্পর্কে। তো এইখানে আপনার যে কাজগুলা করতে হয় সেটা হচ্ছে লেবার কাজ, ভবনের কংক্রিট ফাউন্ডেশনের জন্য লোহার রড কাটা, বাঁধা, ঢালাইয়ের প্রস্তুতি, ব্লক বা ইটের কাজ, দেয়াল তৈরি করা, ব্লক বা ইট বসানো, সিমেন্ট প্রয়োগ করা, ছাদ বসানো, পেইন্টিং ও প্লাস্টারিং, টাইলস ক্লিয়ারিং, জানালা দরজার ইনস্টলেশন, অ্যালুমিনিয়াম বা কাঠের জানালা দরজা কাটা, ফিটিং করা, ইনস্টল করা ইত্যাদি ইত্যাদি।
এই কাজগুলো অনেকটা আপনার কারিগরি দক্ষতার উপর নির্ভর করবে এবং কিছু ক্ষেত্রে আপনি ইনডোরেও করতে পারবেন। যেরকম জানলা দরজার কাজ যদি আপনার পড়ে, কিংবা বাড়ির ভিতরে কিংবা বিল্ডিংয়ের ভিতরে যদি ওয়্যারিংয়ের কাজ কিংবা আপনার প্লাস্টিকের কাজ কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিভাগটার আন্ডারে আসলে আপনার সবসময় বাইরে কাজ করতে হবে এরকম না, আপনি ঘরের মধ্যেও কিছু কাজ করতে পারবেন। তারপরে আমরা 3 নম্বর বিভাগটা যেটা, সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট ওয়ার্ক। তো এইখানে আপনার যে কাজগুলো আছে সেটা হচ্ছে প্লাম্বিং, পানি সরবরাহ পাইপ বসানো, গরম পানির লাইন ইনস্টল করা, গ্যাস ফিটিং, কিচেন বা হিটারে গ্যাস লাইনের সংযোগ টেস্টিং করা, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ঘরের তার সংযোগ, সার্কিট বোর্ড ইনস্টল, লাইটিং ইত্যাদি, এয়ার কন্ডিশনিং বা HVAC ইনস্টল করা, বড় ভবনে এসি বা ভেন্টিলেশন সিস্টেম বসানো, স্যানিটারির কাজ ইত্যাদি ইত্যাদি। এই টাইপের কাজগুলো আপনাকে এই ইনফ্রাস্ট্রাকচার এবং ইকুইপমেন্ট আন্ডারে করতে হবে। এই সেক্টরের কাজগুলো বিশেষ লাইসেন্স এবং টুল ব্যবহার করতে হয়। নিরাপত্তা ও স্ট্যান্ডার্ড এখানে প্রচণ্ডভাবে মেনে চলতে হয়। তো এই লাইসেন্স কিংবা টুলগুলো সম্পর্কে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি জাপানে SSW1-এ আসার পরে আপনি যে কোম্পানিতে আসবেন তারাই আপনাকে শিখাবে এবং সাপোর্ট দিবে। এখন আমরা দেখব কাজের সময় ও ছুটি। আপনাদের এখানে এসে দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে। টোটাল কাজ 9 ঘন্টা, 1 ঘন্টা আপনার লাঞ্চ টাইম থাকবে, ব্রেক থাকবে, এবং আপনার সাধারণত সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটি থাকবে। এটা আপনার কোম্পানির উপর নির্ভর করবে। এবং ওভারটাইমের সুযোগ থাকে। যখন আপনার কাজে অনেক ব্যস্ততা থাকবে তখন আপনার ওভারটাইমের অনেক সুযোগ থাকবে। এবং সরকারি ছুটি ও বার্ষিক ছুটি, যে সরকারি ছুটিগুলো আছে জাপানের ক্যালেন্ডার অনুযায়ী এবং বার্ষিক যে ছুটিগুলো আছে আপনি আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী সেগুলো কাটাতে পারবেন। তা আগের স্লাইডটাতেও বলে আসলাম, এই কাজের যেটা প্রধান কষ্টকর যে জিনিসটা সেটা হলো আপনার গরমকালে জাপান অনেক গরম হয়ে যায়, 36-37 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় বাইরে, এবং শীতে আবার -5-6-10 হয়ে যায় কিছু কিছু এলাকায়। সুতরাং আপনাকে এই গরম এবং কষ্টের যে ঠান্ডাটা এইটা সহ্য করে আপনাকে কাজ করতে হবে। চলুন এবার আমরা দেখি বেতন কাঠামো ও অতিরিক্ত সুযোগ সুবিধাগুলো কেমন হতে পারে। আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে আপনাদের বেতন সম্পর্কে অনেক বিস্তারিত বলার চেষ্টা করি। তো এইখানে আপনার কনস্ট্রাকশন কাজটা যেহেতু একটু কষ্টের কাজ, এইখানের বেতনটা কিন্তু অন্যান্য সেক্টরের থেকে অনেক বেশি। এইখানে মাসিক আয় আপনার 1,80,000 থেকে 2,90,000 ইয়েনের মধ্যে হবে। তা আমি যেটুকু জানি এটা আপনার কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে, কি কাজ করতেছেন তার উপর ভ্যারি করবে। আপনি কনস্ট্রাকশনে আসলে কিন্তু মোটামুটি 2,20,30,000 ইয়েন এমনি স্যালারি পাবেন, যেহেতু কাজটা একটু কঠিন কাজ এবং কষ্টের কাজ। এবং যাদের বেতন একটু বেশি, যারা একটু কষ্টের কাজ করে, তারা কিন্তু 2,80,000-90,000 ইয়েন পর্যন্ত প্রতি মাসে আয় করতে পারে। এটা আপনার কোম্পানির এবং কাজের ধরনের উপরে নির্ভর করবে। এবং ওভারটাইম, যেটা জাপানে যেহেতু কর্মী সংকট, আপনার ওভারটাইম থাকবে, সেইখান থেকেও আপনি হয়তো বা মাসে 20,000 থেকে 50,000 ইয়েন পর্যন্ত আপনি এক্সট্রা একটা ইনকাম করতে পারবেন। এবং আপনার কোম্পানি ভেদে আপনার বাসা দেয়, ট্রান্সপোর্টেশন ভাতা তো অবশ্যই দিবে, যাতায়াতের খরচ অবশ্যই দিবে, বিমা, এবং কর্মস্থলে অনেকে আপনার লাঞ্চেরও সরবরাহ করে থাকে। এবং এই আপনার এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আপনার তো হেলমেট লাগবে, ইউনিফর্ম লাগবে, গ্লাভস লাগবে। এই কাজ সংক্রান্ত যে জিনিসগুলো সেইগুলো আপনাকে কোম্পানি প্রথম থেকেই আপনাকে সরবরাহ করবে, এগুলো আপনাকে নিজে কিনতে হবে না। এখন আমরা দেখব আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া। আমাদের বয়স সীমা সম্পর্কে আমাকে প্রত্যেকটা ভিডিওতে ভাইরা জিজ্ঞাসা করে, আবারও আমি এই ভিডিওতে ক্লিয়ার করি। আপনার SSW-তে আবেদন করার জন্য আপনাকে 18 বছরের বেশি হতে হবে। এইখানে আপনার সর্বোচ্চ বয়স সম্পর্কে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে আমি যেটুক জানি, বাংলাদেশ থেকে আপনার এজেন্টরা আপনার একটু ইয়াংদেরকে নিতেই বেশি পছন্দ করে। সাধারণত 18 থেকে 35 বছরের মধ্যে যারা, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু আমি আপনাদের একটা সাজেশন দিব, আপনারা যদি সত্যি আসতে চান তাহলে আপনারা বাংলাদেশ এজেন্টের সাথে আলাপ করে, আপনার যদি একটু বয়সটা বেশি হয়ে থাকে তার সাথে খোলাখুলি আলাপ করেন, আপনার সমস্যাটা বলেন,
তারা আপনাকে নিয়ে আসতে পারবে কিনা অন্তত 5-6টা এজেন্টের সাথে আপনি আলোচনা করবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা যেটা বলি সেটা হলো যে এখানে জাপানের পক্ষ থেকে এসএসডব্লিউর ক্ষেত্রে ওরকম ধরা বাঁধা কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় না। তবে কিছু কিছু কোম্পানি আপনার বাংলাদেশ থেকে এসএসসি কিংবা এসএসসি চায়। এটার কারণটা হলো আপনার যদি একেবারে শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আপনাকে তারা স্কিল টেস্ট পাস করানো অনেক কঠিন হয়ে যাবে, আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখানো অনেক কঠিন হয়ে যাবে। এই জন্যেই বাংলাদেশ থেকে এজেন্টরা এই ধরনের একটা শিক্ষাগত যোগ্যতা চায়। এবং জাপানিজ ভাষা আপনাকে জেএফটি বেসিক কিংবা জেএলপিটি N4 কমপ্লিট করতে হবে। এই দুটার মধ্যে যে কোনো একটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা রেডি হয়ে যাবে। এবং জাপানে আপনাকে এই এসএসডব্লিউতে আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরে আসতে চান আপনার ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। এই স্কিল টেস্টটা আপনার কোথায় পরিচালিত হয় সেটা হলো আপনার জ্যাক, জাপান অ্যাসোসিয়েশন ফর কনস্ট্রাকশন হিউম্যান রিসোর্সেস। এই প্রতিষ্ঠানটা জাপানে এবং পৃথিবীর অনেকগুলো দেশে এই স্কিল টেস্ট পরিচালিত করে। তো সামনের স্লাইডগুলোতে কোথায় থেকে স্কিল টেস্ট দিবেন, কিভাবে দিবেন সেই জিনিসগুলো একটু আলোচনা করব। এবং আপনার কোন কোন ক্যাটাগরিতে স্কিল টেস্ট দিতে হবে আমরা দেখে আসলাম। আপনার জাপানে এসএসডব্লিউ কনস্ট্রাকশনের সেক্টরের আন্ডারে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, বিল্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট এই তিনটা আছে। এই তিনটার আন্ডারে আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। আমাদের স্কিল টেস্টের ফরম্যাটটা হচ্ছে আপনার কম্পিউটার বেসড পরীক্ষা। 2টা পরীক্ষা থাকবে, থিওরিটিক্যাল বেসড এবং প্র্যাকটিক্যাল বেসড। ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সাইটগুলোর ইনফরমেশন দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে একটা একটা করে পড়ে দেখে নেবেন প্লিজ। এবং কোথায় থেকে আপনি এই স্কিল টেস্টের আবেদন করবেন পরীক্ষার জন্য, তো এইটা আমি আপনাদের একটু অন্য একটা ওয়েবসাইটে যে ডিটেল দেখাতে চাই। আমরা এখন স্কিল টেস্টের ওয়েবসাইটে চলে এসেছি। আপনার স্কিল টেস্টের আপনার বাংলাদেশ থেকে দিতে গেলে প্রোমেট্রিক নামের এই সাইটটাতে আপনাকে আসতে হবে এবং এইখান থেকে আপনাকে স্কিল টেস্টের রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি এইখানে যান, এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আপনি কি পরীক্ষা দিবেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিবেন না স্কিল টেস্ট পরীক্ষা দিবেন, এটা কিন্তু এইখানে দেওয়া আছে। যারা জেএফটি পরীক্ষা দিতে চান তারা কিন্তু এইখান থেকে এসে জেএফটির এখানে ক্লিক করলেই কিভাবে আপনাকে একেবারে ডিটেলভাবে দেখাই দিয়েছে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে আইডি বানাবেন, একেবারে ডিটেল দেওয়া আছে। আবার আপনি যখন আপনার স্কিল টেস্টের পরীক্ষা দিবেন, যখন আপনি কনস্ট্রাকশনের স্কিল টেস্টের পরীক্ষা দিবেন তখন এই আইকনটা ক্লিক করবেন। তারপরে দেখেন এইখানে যদি নিচে নামি স্পেসিফাইড স্কিল এভ্যালুয়েশন এক্সাম ফর কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, আপনি যদি এইখানে ক্লিক করেন তারপরে আগের মতোই আপনাকে কিভাবে আইডি বানাবেন, কিভাবে লগ ইন করবেন, কিভাবে টাকা দিবেন, কোথায় পরীক্ষা দিবেন সব কিছু আপনি এইখানে পেয়ে যাবেন। যার ফলে এইখানে আমি আর অতটা ডিটেল এক্সপ্লেন করব না। আপনাদের আমি আরেকটু আগে আমার ওয়েবসাইটটা পরিচয় করে দিয়েছি। আপনারা আমার ওয়েবসাইটে ঢোকার পরে এখানে ডাউনলোড এই ট্যাবটাতে যদি যান তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন এসএসডব্লিউ ডাউনলোড। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে ওরা নতুন একটা পেজে নিয়ে যাবে। এই পেজটাতে আসার পরে আপনি দেখেন এখানে আমি বাংলাদেশ থেকে যে 3টা পরীক্ষা দেওয়া যায় এগ্রিকালচার, কেয়ার গিভার, সবগুলোর বই এখানে আমি রাখার চেষ্টা করেছি। তো এই কনস্ট্রাকশন স্কিল টেস্ট ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় বইগুলো ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফরম্যাটে। এবং এই পেজটাতে আমি নিয়মিত কাজ করতেছি। এখানে আপনারা রেগুলার চেক করলে আপনারা বিভিন্ন জিনিস এখান থেকে পেয়ে যাবেন এবং সহজেই ডাউনলোড করতে পারবেন। এতক্ষণ আমরা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখালাম। এবার আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে আপনি জাপান গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আপনি কিভাবে স্টাডি ম্যাটেরিয়াল পেতে পারেন। এক্ষেত্রেও আমি আরেকটা ওয়েবসাইটে যে আপনাদের দেখাতে চাই। এইটা জাপানিজ গভর্নমেন্টের ওয়েবসাইট। এইখান থেকে আপনি টেস্ট সম্পর্কিত সব ইনফরমেশন পাবেন, এইটা দেখতেছেন। তারপরে আপনি এখানে স্যাম্পল কোশ্চেন দেখতে পারবেন, আপনার সিভিল ইঞ্জিনিয়ারে কেমন হবে, বিল্ডিংয়ে কেমন হবে, ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্টে কেমন হবে। এবং আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে আপনি এখানে
স্টাডি ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবেন। তো এইখানে স্টাডি ম্যাটেরিয়াল দেখেন তারা আমাদের জন্য কতটাই সুবিধা করে রেখেছে। এইখানে কিন্তু বাংলাতেও আপনার স্টাডি ম্যাটেরিয়ালগুলো আছে। তা আমি যদি এইখানে একটু ক্লিক করি, একটা যদি দেখতে চাই, আপনি দেখেন, একটু ওপেন হতে সময় নেবে। এইখানে কিন্তু আপনার স্টাডি ম্যাটেরিয়ালগুলো একেবারে সুন্দর করে বাংলায় ট্রান্সলেশন করে রেডি করে দেওয়া আছে। সুতরাং জাপানিজ গভর্নমেন্ট দেখেন আমাদের জন্য কতটাই করতেছে আমাদেরকে নিয়ে আসার জন্য। তারা এই এতগুলো ভাষায় এই বইগুলা তারা ট্রান্সলেট করে ফেলেছে এবং এখানে আপনার রেফারেন্স কিছু ম্যাটেরিয়ালও পাবেন। তা আমি আপনাদের যেটা বলবো, আপনারা আস্তে আস্তে গুগলে সার্চ করে আপনাদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন। তাহলে হবে যা কি যে আপনারা অনেক এক্সপার্ট হয়ে যাবেন। এবং দেখেন একটু নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্পেসিফাইড স্কিল এভ্যালুয়েশন টেস্টের আপনার 2 নাম্বারটাও এখানে দেওয়া আছে। তো এইখানে আমি আর বেশি এক্সপ্লেন করব না, আপনারা এই সাইটটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা, ওইখান থেকে আপনার এখানে ঢুকে ডিটেল দেখার এবং বোঝার চেষ্টা করবেন। এবার আমরা দেখব যে আপনাকে একজন মানুষ হিসাবে কেমন মানুষ হতে হবে এইখানে চান্স পেতে গেলে। আপনার স্বাস্থ্য ও চরিত্র, আপনাকে প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে এবং কোনো ধরনের অপরাধমূলক কোনো কাজে জড়িত থাকা যাবে না। আপনার কিছু কিছু ক্ষেত্রে আগে পুলিশ ক্লিয়ারেন্স লাগতো, কিন্তু এখন আমি যেটুকু জানি এখন আর লাগে না। এবং অন্যান্য শর্তের মধ্যে আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে, আপনার একটা নির্দিষ্ট জব অফার থাকতে হবে এবং প্রয়োজনে আপনি একটা এজেন্সির হেল্প নিয়ে আপনি আপনার কাগজপাতি আপনার ঠিক করা এবং তার মাধ্যমে আপনি একটা জাপানে জব খোঁজার ব্যবস্থা করতে হবে। এখন আমরা দেখব যে বাসস্থান, খরচ ও জীবনযাত্রা কেমন হতে পারে। তো এখানে আপনার বাসস্থানের ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি আপনার বাসা দেয়, সেই ক্ষেত্রে হয়তো আপনার বেতন থেকে মাত্র 5,000 কিংবা 15,000 ইয়েনের মধ্যে কেটে নেবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক একটা সাশ্রয় হবে। এবং কিছু কিছু কোম্পানি আপনাদের গ্যাস, পানি এবং ইন্টারনেট, বিদ্যুৎ বিল এগুলা পর্যন্ত দিয়ে থাকে। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে। এবং স্বাস্থ্য বিমা এবং সরকারি কিছু সুবিধা যখন আমরা দেখতে চাই, আপনার জাতীয় যে স্বাস্থ্য বিমা আছে, হেলথ ইন্স্যুরেন্স বলি আমরা, এইটা আপনি প্রথম থেকেই ঢুকে যাবেন অটোমেটিকভাবে এবং এটাকে আপনাকে ঢুকাতে কোম্পানি হেল্প করবে। এবং আপনি যদি অসুস্থ হন, হাসপাতালে যে আপনার টোটাল বিলের আপনাকে জাস্ট 30% দিতে হবে, 70% আপনার ইন্স্যুরেন্স কভার করবে। তারপরে আপনাকে পেনশন সিস্টেম, আপনার বেতন থেকে যে পেনশনটা নেওয়া হবে কেটে, আপনি দেশে ফেরত যদি চলে যান সেই সময় আপনি একটা রিফান্ড ক্লেম করতে পারবেন এবং আপনি ট্যাক্স ফাইল করলে ট্যাক্স রিফান্ডও আপনি কিছুটা পেতে পারেন। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলাপ করব যে SSW1 থেকে আপনি SSW2-তে কীভাবে যাবেন। জাপানে আপনার SSW ভিসার অন্যতম সুবিধা হলো আপনি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারলে আপনি কিন্তু SSW1 থেকে SSW2-তে যেতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে যে কঠিন রুলগুলো পালন করতে হবে সেটা হচ্ছে আপনাকে SSW1-এর আন্ডারে কম করলেও 3 বছর সফলভাবে কাজ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে 5 বছরও চায় এবং কাজের মাঝে বড় ধরনের কোনো সমস্যা বা কোনো আইনগত আপনার লঙ্ঘন করা যাবে না, যেমন চুক্তিভঙ্গ, কোম্পানি বদল বারবার, কিংবা কোম্পানিতে ঠিকমতো না যাওয়া, সময় মতো কাজে না যাওয়া, কাজে মনোযোগ না দেওয়া। এটা হলে কিন্তু আপনি SSW1 থেকে 2-তে যেতে পারবেন না। এবং আরেকটা জিনিস আপনাদের প্রচণ্ড মাথায় রাখতে হবে, আপনি SSW1 থেকে SSW2-তে যেতে হলে আপনার কিন্তু মাস্ট আপনি যে কোম্পানিটাতে বর্তমানে কাজ করতেছেন তাদের রিকমেন্ডেশন লাগবে, যার ফলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। সুতরাং আপনি প্রথম থেকেই চাইবেন আপনি বর্তমানে যে কোম্পানিতে জাপানে কাজ করতেছেন SSW1-এর আন্ডারে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক করার এবং তারা যেন আপনার প্রতি খুশি থাকে এবং আপনাকে রিকমেন্ড করে, এটা আপনাকে করতেই হবে। তারপরে ভাষার দক্ষতা, আপনি শুধুমাত্র N4 পাস করে আপনি বসে থাকবেন না। আপনাকে আমি যেটা বলতে চাই, আপনি জাপানে আসার পরে N3 পাস করবেন, N2 পাস করবেন। এতে আপনার সামনের দিনগুলোতে আপনার SSW2-তে যেতে সুবিধা হবে। কারণ আপনি যদি আপনার অফিসে, আপনার কোম্পানিতে তাদের সাথে ভালোভাবে জাপানিজ বলতে পারেন, বোঝাতে পারেন, তারা কিন্তু আপনাকে আর ছাড়বে না, তারা আপনাকে রেখে দিবে। এবং আপনাকে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে
দক্ষতার উন্নয়ন। আপনি যখন SSW2-তে যাচ্ছেন তার মানে কিন্তু এইটা যে আপনি SSW1-এ আসছিলেন একজন অদক্ষ শ্রমিক হিসাবে, এখন কিন্তু আপনি একজন দক্ষ শ্রমিক হতে যাচ্ছেন। সুতরাং আপনাকে তারা চাবে স্বাভাবিকভাবেই যে আপনি এই কনস্ট্রাকশন, আপনার ইন্ডাস্ট্রিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বলেন, বিল্ডিং বলেন, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট বলেন, এখানে আপনার একটা লিডারশিপ, আপনার একটা অভিজ্ঞতা হয়েছে, আপনি কিন্তু এখন এখানে এক্সপার্ট হিসাবে কাজ করবেন। এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার SSW1 থেকে 2-তে যাওয়ার সময় আপনার ওয়ার্ক রেকর্ড লাগবে, ভাষা দক্ষতা তো লাগবেই, কোম্পানির আপনার রিকমেন্ডেশন লাগবে, নতুন চুক্তিপত্র লাগবে। এই জিনিসগুলো আপনাকে SSW1 থেকে 2-তে যাওয়ার সময় লাগবে। এবার আমরা অন্যান্য ভিডিওর মতো এখানেও একটু দেখব যে SSW2 এর সুবিধাগুলো কী। আমি প্রথমে বলে এসেছি এখানে ভিসার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আপনি আপনার পরিবারকে নিয়ে আসতে পারবেন, ভবিষ্যতে জাপানে PR কিংবা আপনার জাপানিজ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনার জাপানে সামাজিক সুরক্ষার যতগুলো দিক আছে আপনার সবগুলো সুযোগ সুবিধাই এখানে ভোগ করতে পারবেন। তো আমার ভাষায় হলো এক কথায় SSW1 হচ্ছে জাপানে আসার দরজা, আর SSW2 হচ্ছে দীর্ঘমেয়াদী আপনার যে জাপানে থাকার স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করা। এখন আমি আপনাদেরকে একটু অন্য কিছু শেখাতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই জাপানে এসে আপনারা হয়তো চিন্তা করবেন যে এই কনস্ট্রাকশন কাজটা অনেক কঠিন, অনেক ভারী এবং অনেক কষ্টের কাজ। তাদের ক্ষেত্রে আমি একটু হিন্ট দিয়ে রাখি, আপনি জাপানে আসার পরে যদি মনে করেন যে না আপনার জন্য কাজটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার কিছু পথ খোলা আছে। এখানে আমি দেখিয়েছি যে 1 নাম্বার এই ব্যক্তিটা মাস্টার্স পাস করা, দ্বিতীয় ব্যক্তিটা ব্যাচেলার কমপ্লিট করা, ডিগ্রি কমপ্লিট করা, HSC কমপ্লিট করা, SSC কমপ্লিট করা, এবং 6 নাম্বার ব্যক্তিটির কোনো সার্টিফিকেট নাই। তো এই ক্ষেত্রে আপনি যদি SSW1-এ আসার পরে 1-1.5 বছর কাজ করার পরে আপনি যদি চিন্তা করেন যে আপনি কি করবেন ভবিষ্যতে, তখন এখানে আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন, সেইটা হলো আপনি SSW1 থেকে স্টুডেন্ট ভিসায় চলে যেতে পারেন। তো এখানে কারা কারা যেতে পারবেন, এখানে 1, 2, 3, 4 এই 4টা ক্যাটাগরির মানুষজন যেতে পারবেন যাদের ন্যূনতম HSC পর্যন্ত করা আছে। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় ট্রান্সফার হয়ে চলে যেতে চান, এই ক্ষেত্রে 1, 2, 3 যাদের আপনার মাস্টার্স আছে, ব্যাচেলার্স আছে এবং ডিগ্রি কমপ্লিট করা আছে, তারা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে আসতে পারবেন। এবং আপনার যদি কোনো ধরনের সার্টিফিকেট না থাকে, কিংবা আপনি যদি SSC পাস হন, কিংবা আপনার যদি কোনো সার্টিফিকেট না থাকে, আপনি যদি এই ক্যাটাগরির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে মাস্ট SSW2-র জন্য রেডি হয়ে যেতে হবে। এখন আমি আপনাদের আর একটা ব্যাকআপ প্ল্যান সম্পর্কে বলবো। আপনি SSW1-এ এসে আপনি যে অবশ্যই SSW2-তে যেতে পারবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ এটা নির্ভর করে আপনার পরিশ্রম, পড়াশোনার উপরে, ধৈর্যের উপরে। তো এইখানে ব্যাকআপ প্ল্যান হিসেবে আমি যেটা আপনাদের বলতে চাই, আমি নিচে দেখিয়েছি আপনার SSW1টা কিন্তু আপনার জন্য 5 বছরের জন্য, হয়তো বা 6 মাস পর পর আপনার ভিসা রিনিউ হবে, কিংবা 1 বছর পর পর রিনিউ হবে। টোটালি আপনি 5 বছর এই ভিসার আন্ডারে জাপানে থাকতে পারবেন। তো এইখানে আমি আপনাদের ব্যাকআপ প্ল্যান হিসাবে যেটা বলতে চাই, আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই SSW1 আমার শেষের দিকে, আমি এখন কী করব? আমি তো SSW2 স্কিল টেস্ট পাস করতে পারতেছি না, কিংবা পড়াশোনা আগাতে পারতেছি না। সেই ক্ষেত্রে আপনি ব্যাকআপ প্ল্যান হিসাবে চিন্তা করতে পারেন যে আপনি অন্য একটা সেক্টরে স্কিল টেস্ট পরীক্ষা দেন, পাস করুন, নতুন জবের ব্যবস্থা করুন এবং ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে নেন। তারপর দ্বিতীয় নাম্বার আমাদের প্ল্যান হতে পারে, আপনার এইখানে আমি মেইনলি আপনার ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে যারা যেতে আগ্রহী তাদেরকে ইন্ডিকেট করতেছি, তারা নতুন একটা জবের ব্যবস্থা করেন, তারপরে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে নতুন কোম্পানিতে কাজ শুরু করে দেন। এবং যারা আপনার পড়াশোনা কন্টিনিউ করতে চান, পড়াশোনায় লাইনে চলে যেতে চান, তারা স্কুল কিংবা ইউনিভার্সিটির সাথে আলোচনা করে আপনার এন্ট্রান্স এর ব্যবস্থা করেন, তারপরে ভিসা চেঞ্জ করে আপনি পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিতে পারবেন। তো এইটা হলো আমাদের একটা ব্যাকআপ প্ল্যান, এইটা আপনাকে কাজে লাগবে। এখন আমি লাস্টে বলতে চাই যে আপনারা কেমন করে শুরু করবেন। এই স্লাইডটা আমি যেহেতু অন্যান্য স্লাইডেও বারবার বলে এসেছি,
আপনাকে জেএলপিটি আপনার N4 কমপ্লিট করতে হবে। তা আমি এখানে আপনাকে মেথড 2তে যেতে বলতেছি, মেথড 1-এ না যে আপনি জেএলপিটি N5 পরীক্ষা দিবেন, তারপরে জেএফটি পরীক্ষা দিবেন। এতে আপনার টোটাল সময়টা অনেকখানি কমে আসবে এবং আপনি স্কিল টেস্টের প্রিপারেশন নেবেন। এটা প্রথম থেকেই আপনাকে মাথায় রেখে জাপানিজ ভাষা শিখতে হবে প্লাস স্কিল টেস্টের প্রিপারেশন নিতে হবে। টোটাল যদি আপনি 8-9 মাস 1 বছর সময় হাতে নেন তাহলে কিন্তু আপনি এই দুটোই কমপ্লিট করে ফেলতে পারবেন। আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপরে এটা একটু বলি। আপনাদের এইখানে যেটা করতে হবে সেটা, আপনি এই সময় দেশে আছেন, আপনি জেএলপিটি N4 পর্যন্ত কমপ্লিট করবেন, জেএফটি কমপ্লিট করবেন, তারপরে জাপানে আসার পরে আপনি N3 কমপ্লিট করবেন, N2 কমপ্লিট করবেন এবং আপনি আপনার SSW স্কিল টেস্ট প্রিপারেশন নিতে থাকবেন। এইখানে এসে স্কিল টেস্টটা পাস করবেন, একবার না পাস করলে আরেকবার দিবেন। আপনি এই পরীক্ষাটা 3 বছর পরে দিতে পারবেন এবং এই পরীক্ষাটা পাস করতে পারলে আপনি কিন্তু ফ্রি হয়ে গেলেন। আপনার পরিবার নিয়ে আসলেন, আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, জাপানে বাড়িঘর কিনতে পারবেন, রিটায়ারমেন্টের একটা অ্যামাউন্ট পাবেন, পেনশন পাবেন। আপনার লাইফটা কিন্তু এখানে অনেক সুন্দর হয়ে যাবে। এবং আমি আরেকটা যেটা বলতে চাই যে এই ভিসায় আসতে আমি যেটুকু জানি 5 থেকে 7 লক্ষ টাকার মতো খরচ হয়। খরচটাও অতটা বেশি না, কারণ আপনি একটা জাপানের মতো উন্নত দেশে আপনি এরকম একটা টাকা খরচ করে আসতে পারতেছেন। এবং এখানে আরেকটা যেটা সুবিধা আমি দেখি, এখানে আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না এবং সিওই আপনার রেশিও অনেক হাই এবং আপনি কম খরচে আসতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা একটা ভিডিও দেখলেই আপনি টোটাল একটা ধারণা পেয়ে যাবেন এবং আমি আশা করব যে আপনারা আমার এই গাইডলাইন অনুযায়ী আপনারা পড়াশোনা শুরু করে দেন, বিভিন্ন এজেন্টদের সাথে যোগাযোগ শুরু করে দেন। আপনারা প্রথমেই থেকেই কিন্তু এজেন্টদের সাথে পরামর্শ শুরু করেন, নাহলে পড়াশোনা করলেন, স্কিল টেস্ট দিলেন, পরে এজেন্টের কাছে যে দেখলেন যে আপনার কথাবার্তা মিলল না কিংবা রিকোয়ারমেন্ট মিলল না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ওই জন্য আমি প্রথম থেকেই বলি, পড়াশোনার পাশাপাশি আপনারা এজেন্টের সাথে যোগাযোগ শুরু করে দেন, মাঠে নামেন, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করেন, তারপরে আপনি একটু একটু করে আগাতে থাকেন। এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি, এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।